হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আরও একবার খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে ডিসকাস করার জন্য। আজকের আলোচনার মধ্যে দিয়ে তোমরা যেমন দেখতে পাবে এই যে লং সেন্টেন্সগুলো আমি লিখেছি এগুলো ট্রান্সলেশন আমরা করব। তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাবে কিভাবে বিভিন্ন রকমের যে সাবঅর্ডিনেট ক্লজগুলো হয়, যেমন অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এছাড়া অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, আরেকটা হলো নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। এই ক্লজগুলো ঠিক কোন সিচুয়েশনে বসে এবং সেগুলোর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হয় ইত্যাদি ফ্যাক্টস। এছাড়া এখানে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্টও তোমরা দেখতে পাবে, সেটা হলো এখানে যে কটা লাইন রয়েছে প্রত্যেকটা লাইনে তোমরা দেখতে পাবে প্রিন্সিপাল ক্লজ একটাই হয়েছে, কিন্তু সেখানে আমরা দেখতে পাবো আরেকটা একই ক্লজ দুবার ব্যবহার হয়েছে। অর্থাৎ যদি একটা প্রিন্সিপাল ক্লজ হয় তারপরে সাবঅর্ডিনেট ক্লজ, ধরো অ্যাডজেক্টিভ ক্লজ যদি হয়ে থাকে, সেটা আমরা পরপর দুটো অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার দেখতে পাবো। আবার হয়তো কোথাও প্রিন্সিপাল ক্লজের পরে ব্যবহার হবে পরপর দুটো অ্যাডভার্বিয়াল ক্লজ। এরকমভাবে এখানে লাইনগুলো লেখা রয়েছে। এছাড়াও তোমরা দেখতে পাবে একই সেন্টেন্সের মধ্যে 3 রকমের ক্লজই ব্যবহার হচ্ছে। কিভাবে এগুলো পসিবল সেটাই আজকে বুঝে নাও। খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, এর মাধ্যমে তোমরা অনেক কিছু বিষয়কে ক্লিয়ার ডেফিনেটলি করতে পারবে। ওকে, তো প্রথম লাইনটা লক্ষ্য করো, দেখো সেখানে কি বলা হচ্ছে। সুদীপ যে এখানে আসলো কখনোই আমার সত্যটা জানলো না, যা প্রত্যেকের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারত। এখানে যে বিষয়টা বলা হলো আরেকবার বুঝে নাও এবং দেখে নাও এর মধ্যে আমরা কটা অংশে এটাকে ভাগ করতে পারি। প্রথমে বলা হচ্ছে সুদীপ যে এখানে আসলো। তো আমরা এই যে অংশটা, যে সুদীপ আর তারপরে যে এখানে আসলো, এই টোটালটাকে প্রথমে আমরা করব। ওকে, তারপর কখনোই আমার সত্যটা জানলো না, তারপরে আরেকটা অংশ এইটা, কখনোই আমার সত্যটা জানলো না। ওকে, তারপরে যা প্রত্যেকের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারত। এটা হলো তৃতীয় অংশটা। এরকমভাবে 3টে অংশে আমরা এটাকে ভেঙে নিলাম। এবার পরপর ট্রান্সলেট করতে করতে যাব। দেখা যাক, প্রথমে রয়েছে সুদীপ, তো চলো সেটা লেখা যাক। সুদীপ, আচ্ছা একটা কমা দিলাম। এবার যে এখানে আসলো, এই যে শব্দটা ব্যবহার হচ্ছে যে, যখন আমরা কোনো সেন্টেন্সের মধ্যে এরকম যে অর্থে হু এর ব্যবহার করি সেটা হয়ে যায় লাইক এরকমভাবে সাবজেক্ট থাকবে, কেউ একটা থাকবে, তারপরেই সেই ডাব্লিউএইচ ওয়ার্ড হু বসবে, বসে তাকে নিয়ে কিছু বলবে, সেই নাউনটা বা প্রোনাউনটাকে নিয়ে কিছু বলবে। এরকম ধরনের সেন্স যখন আসে তখন সেটা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। তো এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার আমরা করছি। তো যাই হোক, তো যে এখানে আসলো বলা হয়েছে, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্সে আমরা করব। করলো, খেলো, গেল, এই সেন্সটা আসছে, তাই জন্য এটা সিম্পল পাস্ট টেন্স। সুদীপ হু, যে এখানে আসলো, হু কেম হিয়ার। সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্মের ব্যবহার হয়। তো এখানে যেহেতু সিম্পল পাস্ট টেন্স হচ্ছে, তো কাম শব্দটার সেকেন্ড ফর্ম হচ্ছে কেম, তাই সেটা লিখলাম। সুদীপ হু কেম হিয়ার কখনোই আমার সত্যটা জানলো না। তো এবার পরের অংশটা এসো, কখনোই আমার সত্যটা জানলো না। কখনোই না সেন্সের নেভারের ব্যবহার আমরা করি, তো সেটাই আমরা এখানে লিখব, নেভার। যেই নেভার লিখলাম একসাথে আমার দুটো ওয়ার্ড হয়ে গেল, একটা হচ্ছে কখনোই আর একটা হলো এই নাটা, কখনোই আর না দুটো একসাথে হয়ে গেল, নেভার। এবার কি, আমার সত্যটা জানলো না, মানে কে জানলো না? এই সুদীপ জানলো না, তার মানে সুদীপ নেভার, এরকমভাবে ভাবতে হবে। সুদীপ সাবজেক্ট, তারপরে নেভার। ওকে, সুদীপ নেভার কখনোই আমার সত্যটা জানলো না। নেভার জানলো না বলা হয়েছে, তার মানে ভার্বের সেকেন্ড ফর্ম করতে হবে, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে, এটা আমরা কিন্তু রাখছি। তো সুদীপ হু কেম হিয়ার নেভার নিউ, আমার সত্যটা জানলো না। নেভার নিউ মাই, সত্য সেন্সে ট্রুথ, নেভার নিউ মাই ট্রুথ হলো। এবার তারপরের অংশটা এসো, সেখানে কি আছে? যা প্রত্যেকের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারত। ওকে, তো এখানে একটা কমা দাও, যা, তো যা সেন্সে আমরা হুইচের ব্যবহার করতে পারি। মাই ট্রুথ হুইচ, হুইচ, যা প্রত্যেকের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারত। এই অংশটার শেষের দিকে এসো, সেখানে রয়েছে ভার্বটা। ভার্ব কি আছে? পাল্টাতে পারতো। এই পাল্টাতে পারতো এটা হলো একটা ভার্ব, তার মানে এই সেন্সে আমরা কিভাবে লিখব? কোনো কিছু হতে পারতো, যেতে পারতো, এই ধরনের সেন্স মানে কুড দিয়ে আমরা এটাকে বলতে পারি। তো এই অর্থে হুইচ এর পরে আমরা কুডের ব্যবহার করব। হুইচ কুড, হুইচ কুড কি?
পাল্টাতে পারতো মানে চেঞ্জ করতে পারতো। হুইচ কুড চেঞ্জ, হুইচ কুড চেঞ্জ প্রত্যেকের দৃষ্টিভঙ্গি। এভরিওয়ান, এভরিওয়ান মানে প্রত্যেকের আমরা লিখতে পারি চেঞ্জ এভরিওয়ান, তারপরে একটা অ্যাপোস্ট্রফি এস দাও, প্রত্যেকের বলা হয়েছে এই এর অর্থে অ্যাপোস্ট্রফি এস। এভরিওয়ানস দৃষ্টিভঙ্গি মানে পার্সপেক্টিভ, এভরিওয়ানস পার্সপেক্টিভ হলো। সবকটা অংশ হয়ে গেল। এবার চলো মিলিয়ে নেওয়া যাক। প্রথমে সুদীপ, তো সুদীপ লিখলাম যে এখানে আসলো, হু কেম হিয়ার, তারপর কখনোই আমার সত্যটা জানলো না, নেভার নিউ মাই ট্রুথ, তারপর যা প্রত্যেকের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারতো, হুইচ কুড চেঞ্জ এভরিওয়ানস পার্সপেক্টিভ। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজ কোনটা হয়েছে, কিভাবে চিনবে প্রিন্সিপাল ক্লজ? খুব সহজ, যেটা প্রিন্সিপাল ক্লজ হয় তার সঙ্গে কোনো লিঙ্কার যুক্ত থাকে না। এখানে দেখো এই যে লাইনটা, যেটা সুদীপ প্রথমে আছে, তারপরে নেভার নিউ মাই ট্রুথ, এই কমা থেকে শুরু করে এই কমা পর্যন্ত যে অংশটা রয়েছে দেখো ওই জায়গাটায় কোনো লিঙ্কার নেই। সেই জন্য এই সুদীপটাকে সাবজেক্ট ধরে নিয়ে সুদীপ নেভার নিউ মাই ট্রুথ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। এই সুদীপ নেভার নিউ মাই ট্রুথ এটা হলো প্রিন্সিপাল ক্লজ, কারণ এই অংশটার মধ্যে কোথাও কোনো রকমভাবে লিঙ্কারের ব্যবহার হয়নি, এটা কারোর উপর ডিপেন্ড করছে না। এই অংশটাকে আমি যদি আলাদা করে লিখে একটা ফুল স্টপ বসিয়ে দিই সেটা পসিবল, তার মধ্যে কোনো ইনকমপ্লিট সেন্স আসছে না। কিন্তু যদি আমরা বাকি অংশগুলোকে দেখি, যেমন হু কেম হিয়ার, শুধুমাত্র এই অংশটাকে কি আমরা ফুল স্টপ দিতে পারি? পারি না। এটার মধ্যে দিয়ে কোনো অর্থ আসছে না, সম্পূর্ণ বাক্য হচ্ছে না, তার মানে এটা হয়ে যাচ্ছে ইনকমপ্লিট একটা সেন্স। যতক্ষণ না প্রিন্সিপাল ক্লজটাকে পাশে পাচ্ছে এই অর্থ দাঁড় করাতে পারবে না। একই রকমভাবে এই অংশটা হুইচ কুড চেঞ্জ এভরিওয়ানস পার্সপেক্টিভ, এটাও তাই, এখানে আমরা ফুল স্টপ দিতে পারবো না শুধু ওইটুকু লিখে, তার মানে এটাও ইনকমপ্লিট একটা সেন্স। এর আগে বাকি বিষয়গুলো থাকতে হবে, নাই তো ওর অর্থটাকে দাঁড় করাতে পারবে না। তার মানে প্রিন্সিপাল ক্লজ কিন্তু এইটা, যে সুদীপ নেভার নিউ মাই ট্রুথ, আর বাকিগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার কি ধরনের সাবঅর্ডিনেট ক্লজ, এটাও খুব সহজে বোঝা যায়। খেয়াল করো প্রথম অংশটার দিকে দেখো, সুদীপ একটা নাম, তাই না? আমি প্রথমেই বললাম যখন লিখছিলাম, সেই নামটার পাশেই WH ওয়ার্ড বসেছে যেটা হচ্ছে হু, এবং সেই হু দিয়ে বাকি যে অংশটা রয়েছে সেটা এই সুদীপকে নিয়েই বলছে, যেটা হলো একটা নাউন। তো এরকম নাউন বা প্রোনাউনকে নিয়ে যখন কিছু এরকমভাবে এক্সপ্রেস করা হয় এবং তার পাশে যে WH ওয়ার্ডটা থাকে সেটা মানে লাইক ডিস্ট্যান্সে বসবে না, ওই গায়ে গায়েই বসতে হবে একদম, সেরকম যখন হয় তার মানে সেটা আমরা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ধরে নিই। একটা অ্যাডজেক্টিভ যেরকমভাবে কাজ করে, সে যেরকম নাউন বা প্রোনাউনকে নিয়ে কিছু বলে, তাকে লাইক ইমপ্রেস করে বা মডিফাই করে, যাই বলো, সেই সেন্সটাই কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি। এবার পরের অংশটাতে এসো, সেখানেও দেখো আরও একবার অ্যাডজেক্টিভ ক্লজের সেন্স চলে আসছে, যেখানে এই যে মাই ট্রুথ, এই যে ফ্যাক্টটা, এটাকেই হাইলাইট করে এরপরে বসেছে হুইচ শব্দটা। হুইচ কোন পয়েন্টটাকে বলছে? এই মাই ট্রুথকে পয়েন্ট করছে। ট্রুথ হলো একটা নাউন, সেটাকে উদ্দেশ্য করে হুইচ বলছে। তার মানে হুইচ থেকে বাকি যে অংশটা, হুইচ কুড চেঞ্জ এভরিওয়ানস পার্সপেক্টিভ, যেটা কিনা মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে, এই বিষয়টা কাকে নিয়ে বলা হচ্ছে? এই সত্যটাকে নিয়ে বলা হলো। তাহলে তাকে নিয়েই অ্যাডজেক্টিভের মতন এটাও কিন্তু এক্সপ্রেস করলো। তাই জন্য এখানে আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেন্টেন্সে একটাই প্রিন্সিপাল ক্লজ, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ এখানে কিন্তু দুটো সেন্স আসছে অ্যাডজেক্টিভ ক্লজের। তো এরকমভাবে তোমরা বুঝতে পারছো যে যখন অ্যাডজেক্টিভ ক্লজ হয় বা রিলেটিভ ক্লজ হয়, সে যখন রিলেশনটা তৈরি করে তখন ঠিক সেই নাউনটার পাশে সেই WH ওয়ার্ডটা বসে এবং তাকে উদ্দেশ্য করেই কিছু বলে। এই সেন্সটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের একটা ফ্যাক্ট, এটাকে মনে রাখবে। পরের লাইনটাতে এসো, দেখা যাক সেটা কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি এবং তার মধ্যে দিয়ে কোন ক্লজটাকে ফাইন্ড আউট করতে পারি। তারা বলেছে যে তারা বোঝে কিভাবে তারা প্রত্যেককে সাহায্য করতে পারে, এই অর্থ দিয়ে, এই কথাটা এখানে লেখা আছে। এবার চলো এখানে অংশগুলোকে ভেঙে নিই। তারা বলেছে যে, এই একটা অংশ, তারা বলেছে, এখান থেকে এই যে পার্টটা, এটা একটা অংশ ধরে নিলাম। তারপর যে তারা বোঝে কিভাবে, আচ্ছা এখানে যে তারা বোঝে এটা আরেকটা অংশ। তারপর কিভাবে তারা প্রত্যেককে সাহায্য করতে পারে, কিভাবে তারা প্রত্যেককে সাহায্য করতে পারে, এই অংশটা আরেকটা ধরলাম। আর শেষের একটা পার্ট এই অর্থ দিয়ে, এটা একটা টুকরো করে নিলাম। এরকমভাবে চারটে অংশে আমরা ভেঙে নিলাম। চলো এবার ট্রান্সলেট করা যাক। প্রথম অংশটা কি রয়েছে? তারা বলেছে,
করেছে, খেয়েছে, গিয়েছে, এই ধরনের সেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো সেই প্রেজেন্ট পারফেক্টে এটা আমরাকে এই লাইনটাকে আমরা তৈরি করব। তো প্রেজেন্ট পারফেক্ট যখন হয় সাবজেক্ট বসার পরে হ্যাভ বা হ্যাজ বসে, তারপরে বসে ভি থার্ড বা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল। তো এই যে সেন্সটা সেটা আমরা এখানে লিখব। তো সেই অর্থে প্রথমে তারা অর্থে লিখে দাও দে, তারপরে দে হ্যাভ, দের পরে তো হ্যাভ বসে, হ্যাজ হবে না, দে হ্যাভ। এবার বলেছে, তো লাইক এখানে বলা সেন্সে আমরা সে শব্দটার ব্যবহার করতে পারি। তারা বলেছে যে, এবার সেড লিখতে হবে এখানে, সেড, সে তার থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেড, দে হ্যাভ সেড। এবার পরের অংশটা, যে তারা বোঝে, দ্যাট, তারা বোঝে, দে, বোঝে মানে বোঝে, খায়, যায়, এই ধরনের সেন্স মানে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, মানে সব সময় তারা বোঝে। তো সেরকম সেন্সে দে আন্ডারস্ট্যান্ড, তারা বোঝে, দে আন্ডারস্ট্যান্ড হলো। তারপরের অংশটা কি বলা হচ্ছে, কিভাবে তারা প্রত্যেককে সাহায্য করতে পারে, কিভাবে তারা প্রত্যেককে সাহায্য করতে পারে। দে আন্ডারস্ট্যান্ড হাউ, কিভাবে সেন্সে হাউ এর ব্যবহার। এবার তারা বলা হয়েছে মানে দে, হাউ দে লিখলাম। এবার তারপরে ওই অংশটা শেষের দিকে এসো, কি রয়েছে, সাহায্য করতে পারে। ওকে, সাহায্য করতে পারে সেটা লিখবো। এবার করতে পারে মানে এটা হচ্ছে লাইক অলওয়েজ পারে এরকম একটা সেন্সে বলা হচ্ছে, তো দে ক্যান এরকমভাবে আমরা বলতে পারি, হাউ দে ক্যান, হাউ দে ক্যান প্রত্যেককে সাহায্য করতে পারে, দে ক্যান হেল্প, দে ক্যান হেল্প প্রত্যেককে। এবার একটু একটু করে ব্যাকে এসো আর চেঞ্জ করতে থাকো, মানে ট্রান্সলেট করতে থাকো। করতে পারে সেন্সে আমরা তো ক্যানের ব্যবহার করে দিলাম, তারপরে সাহায্য করতে পারে তো সাহায্য সেন্সে হেল্প লিখলাম, তার আগে আছে প্রত্যেককে, তো সেই অর্থে এভরিওয়ান, দে ক্যান হেল্প এভরিওয়ান। তারপরে এই অংশটা আর কিছু নেই। এবার পরের অংশটা কি রয়েছে, এই অর্থ দিয়ে এভরিওয়ান উইথ দিস মানি, উইথ দিস মানি। এবার প্রত্যেকটা অংশ মিলিয়ে নেওয়া যাক ঠিকঠাক হলো কিনা। তারা বলেছে, দে হ্যাভ সেড, যে তারা বোঝে, দ্যাট দে আন্ডারস্ট্যান্ড, কিভাবে তারা প্রত্যেককে সাহায্য করতে পারে, হাউ দে ক্যান হেল্প এভরিওয়ান, এই অর্থ দিয়ে উইথ দিস মানি হয়ে গেল। এবার দেখো এখানে কি ক্লজ আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা নাউন ক্লজের ব্যবহার দেখতে পাচ্ছি। কিভাবে বুঝবো, যদি তোমরা এখানে প্রিন্সিপাল ক্লজকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করো, এবং সেখানে যদি উত্তর হিসাবে বাকি যে ক্লজের পার্টটা সেটাকে পাও, জানবে সেটা হচ্ছে নাউন ক্লজ। ওয়ার্ড দিয়েই প্রশ্ন করতে হবে। ওকে, ঠিক যেরকম একটা নাউন ক্লজের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নাউন ক্লজ মানে কি, নাউনের ব্যবহার হবে। আমরা যখন সেন্টেন্সের মধ্যে নাউন ব্যবহার করি সে কোথায় বসে, হয় সাবজেক্টের জায়গায় বসে অথবা অবজেক্টের জায়গায় বসে। তো সেই সেন্সটা ধরেই আমাদেরকে নাউনকে ফাইন্ড আউট করতে হবে। এখানে যখন আমরা নাউন ক্লজটাকে দেখব, সেও দেখবো যেন সেন্টেন্সে একটা অবজেক্টের মতন বিহেভ করছে, এবং সেই জন্যই ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে তাকে পাওয়া যাবে। কিভাবে দেখো, আমরা যদি প্রিন্সিপাল ক্লজের যেটা ভার্ব সেকশন আছে তাকে মেনলি পয়েন্টটা করতে হবে, তাকে কোয়েশ্চেনটা করতে হবে, সেখান থেকে কিন্তু বিষয়টা বেরিয়ে আসবে। যেমন এখানে দেখো প্রথমে যে বলা হচ্ছে দে হ্যাভ সেড, তারা বলেছে, দে হ্যাভ সেড, এই যে সেন্সটা এখানে ভার্ব সেকশনটা দেখো রয়েছে সেড, হ্যাভ সেড। তো হ্যাভ সেড মানে বলেছে। এবার যদি আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি মানে কি বলেছে, উত্তর দেখো দ্যাট দে আন্ডারস্ট্যান্ড, এই বিষয়টা আসছে উত্তর হিসেবে, এটা আসছে যে তারা বোঝে। কি বলেছে না, তারা এটা বোঝে সেটা বলেছে। তো তার মানে যেহেতু এই অংশটা দ্যাট দে আন্ডারস্ট্যান্ড এটা উত্তর হিসেবে আসছে, এই অংশটা হয়ে যাচ্ছে এখানে নাউন ক্লজ, দ্যাট দে আন্ডারস্ট্যান্ড হলো। এবার পরের অংশটাতে দেখো, এবার যদি বলা হয় কি বোঝে, উত্তর যদি আসা মানে যেটা উত্তর হিসেবে আসছে সেটা কোনটা, যে হাউ দে ক্যান হেল্প এভরিওয়ান উইথ দিস মানি, এই টোটাল বিষয়টা উত্তর হিসেবে আসছে। আমি যদি জিজ্ঞাসা করি কি বোঝে, উত্তর হচ্ছে কিভাবে তারা এই অর্থ দিয়ে সবাইকে সাহায্য করতে পারবে, সেটা হলো উত্তর, এটা তারা বোঝে। তার মানে এখান থেকেও আরও একবার দেখতে পাচ্ছি নাউন ক্লজের সেন্সটা কিন্তু আসছে। তাহলে দেখা যাচ্ছে পরপর দুটো নাউন ক্লজ বসলো, আর প্রথমের অংশটুকু প্রিন্সিপাল ক্লজ হয়েছে। দে হ্যাভ সেড,
এই অংশটার সাথে কোনো লিঙ্কার যুক্ত নেই, কিন্তু পরের অংশটাতে দেখা যাচ্ছে এখানে দ্যাট যুক্ত আছে, এখানে হাউ যুক্ত আছে। তার মানে এরা আলাদা আলাদাভাবে আমরা এদেরকে সেন্টেন্স করতে পারবো না। ফুল স্টপ বসিয়ে যদি দিই যে দ্যাট দে আন্ডারস্ট্যান্ড ফুল স্টপ, এটা কোনো কথা হলো? কোনোভাবেই সম্ভব না। তার মানে এটা ইনকমপ্লিট সেন্স। এর আগে একটা প্রিন্সিপাল ক্লজের প্রয়োজন আছে, যদি না সেটা না থাকে সে কিন্তু কোনোভাবেই সেই অ্যাক্টিভিটিটা ঠিকভাবে ফুলফিল করতে পারবে না। তাই জন্য এখানে এটা হয়ে যাচ্ছে একটা ক্লজ, তাই তো, কারণ সে আলাদা বুঝতে পারছে না। যে ক্লজটা কিনা সাবঅর্ডিনেট ক্লজ, আই মিন ক্লজ তো সবকটাই হচ্ছে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ যে অন্যের উপরে ডিপেন্ড করে, তাই জন্য এর আরেক নাম হলো ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই ডিপেন্ডেন্ট ক্লজটা এখানে হচ্ছে নাউন ক্লজ, কারণ ওয়ার্ড দিয়ে যখন আমরা প্রিন্সিপাল ক্লজের ভার্ব সেকশনকে প্রশ্ন করছি, উত্তর হিসেবে পরের অংশটা আসছে। এবার যদি তোমরা এটাও দেখো যে হাউ দে ক্যান হেল্প এভরিওয়ান, এই সেকশানেও কিন্তু একই কনসেপ্ট তৈরি হলো। আমি যেই জিজ্ঞাসা করছি যে এই বলা হচ্ছে দে আন্ডারস্ট্যান্ড, তারা বোঝে, তারা কি বোঝে? এইটা বোঝে যে হাউ দে ক্যান হেল্প এভরিওয়ান উইথ দিস মানি। তাহলে দুবার আমরা দেখতে পেলাম নাউন ক্লজ ব্যাক টু ব্যাক এর ব্যবহার হয়ে গেল, এবং প্রথম অংশটায় আমরা প্রিন্সিপাল ক্লজটাকে খুঁজে পেলাম। তো এরকমভাবে তোমরা দেখতে পেলে লং সেন্টেন্সের মধ্যে নাউন ক্লজের ব্যবহার। এবার পরের অংশটা এসো, সেখানে দেখো কি বলা হচ্ছে। সে তার জীবনে কোনো নিয়ম অনুসরণ করে না, কারণ সে মুক্ত হতে ভালোবাসে, যদিও সে একদিন পাল্টে যাবে। এইভাবে বিষয়টা বলা হয়েছে। তাহলে প্রত্যেকটা অংশ আরেকবার বুঝে নাও। সে তার জীবনে কোনো নিয়ম অনুসরণ করে না, তো এটাকে আমরা একটা অংশ হিসেবে ধরে নিলাম। সে তার জীবনে কোনো নিয়ম অনুসরণ করে না, এই পর্যন্ত একটা অংশ। তারপরে কারণ সে মুক্ত হতে ভালোবাসে, কারণ সে মুক্ত হতে ভালোবাসে। তারপর যদিও সে একদিন পাল্টে যাবে, যদিও সে একদিন পাল্টে যাবে, এটা হলো আরেকটা অংশ। এরকমভাবে তিনটে অংশে তিনটে টুকরোতে আমরা এটা ভেঙে নিলাম। এবার আমরা এগুলোকে ট্রান্সলেট করতে করতে যাব। প্রথমে সে তার জীবনে কোনো নিয়ম অনুসরণ করে না, করে না, যায় না, খায় না, মানে রোজ এরকম একটা সেন্স আসছে। তো সেই জন্য এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের লাইনটা আবার লেখা যাক। সে, তো সে অর্থে আমরা এখানে সি লিখতে পারি। সি তার জীবনে কোনো নিয়ম অনুসরণ করে না, তো শি ডাজ নট। যখন এরকম কোনো না জাতীয় সেন্স বলবে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তখন ডু নট বা ডাজ নটের ব্যবহার হয়। এবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজের ব্যবহার করবে, আদারওয়াইজ আই ইউ এসব হলে, মানে অর্থাৎ ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হলে সেক্ষেত্রে ডু এর ব্যবহার করবে। তো শি ডাজ নট, যেই লিখলাম শি ডাজ নট, তারপরে লিখতে হবে কি সে তার জীবনে কোনো নিয়ম অনুসরণ করে না। শেষ অংশটা এসো, যেখানে রয়েছে অনুসরণ করে না, এখানে আছে ভার্বটা, সেই ভার্বটাকে লিখতে হবে। অনুসরণ করা অর্থাৎ ফলো করা, সেটা লিখতে হবে। শি ডাজ নট ফলো, শি ডাজ নট ফলো, শি ডাজ নট ফলো, সে অনুসরণ করে না। এবার ব্যাকে এসো, কি আছে, কি অনুসরণ করে না? কোনো নিয়ম। শি ডাজ নট ফলো এনি, এবার নিয়ম সেন্সে রুলস, ওকে, রুলস। শি ডাজ নট ফলো এনি রুলস। এবার তার আগে এসো, লেখা আছে তার জীবনে, তো ইন হার লাইফ, ইন হার লাইফ। শি ডাজ নট ফলো এনি রুলস ইন হার লাইফ হলো। তারপরে দ্বিতীয় অংশটা, কারণ সে মুক্ত হতে ভালোবাসে, তো সেই সেন্সে কারণ, তো কারণ সেন্সে বিকজ, কমাটা লাগবে না, বিকজ, বিকজ সে, তো শি মুক্ত হতে ভালোবাসে, তো শি লাভস, এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়েছে। শি লাভস, শি লাভস কি মুক্ত হতে, তো এই সেন্সে আমরা এরকমভাবে বলতে পারি টু বি ফ্রি, ওকে, টু বি ফ্রি, মুক্ত হতে। লাভস টু বি, হতে সেন্সে টু বি এর ব্যবহার হলো, ইনফিনিটিভ হয়ে গেল, টু তারপরে ভি ফার্স্ট বি, টু বি ফ্রি, শি লাভস টু বি ফ্রি। এবার তারপরের অংশটা কি আছে, যদিও সে একদিন পাল্টে যাবে, তো যদিও সেন্সে দো, সে একদিন পাল্টে যাবে, শি যাবে, ফিউচারে বলা হচ্ছে সিম্পল ফিউচার, শি উইল চেঞ্জ, সিম্পল ফিউচার টেন্স, শি উইল চেঞ্জ, উইলের ব্যবহার তারপরে ভি ফার্স্ট, সিম্পল ফিউচার হলো, সেই জন্য এরকম লিখলাম শি উইল চেঞ্জ একদিন, ওয়ান ডে,
ওকে, এবার প্রত্যেকটা অংশ মিলিয়ে নাও, দেখো ঠিকঠাকভাবে হলো কিনা। সে তার জীবনে কোনো নিয়ম অনুসরণ করে না। শি ডাজ নট ফলো এনি রুলস ইন হার লাইফ, কারণ সে মুক্ত হতে ভালোবাসে। বিকজ শি লাভস টু বি ফ্রি। তারপর যদিও সে একদিন পাল্টে যাবে, দো শি উইল চেঞ্জ ওয়ান ডে। এরকমভাবে আমরা দেখতে পেলাম এখানে আমরা ডিফারেন্ট ক্লজের আর কি, ডিফারেন্ট ক্লজ নয় তো, এরকমভাবে তোমরা দেখতে পেলে এখানে প্রত্যেকটা অংশ ঠিকভাবে মিলে গেছে। এবার দেখে নাও এখানে কি ক্লজের ব্যবহার হয়েছে। শি ডাজ নট ফলো এনি রুলস ইন হার লাইফ, এইটুকু যে প্রথম অংশটা, এখানে কিন্তু কোনো ক্লজ যুক্ত নেই, তাই জন্য এই পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। এর পরের যে অংশটা আসছে যে বিকজ শি লাভস টু বি ফ্রি, এই যে পার্টটা এখানে বলা হচ্ছে, এই অংশটা হয়ে যাচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ। বিকজ দিয়ে যখন আমরা কোনো কিছু এরকম বলি, বিকজ একটা অ্যাডভার্বিয়াল ক্লজের লিঙ্কার, তখন সেক্ষেত্রে ওই অংশটা হয়ে যায় অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন হয়? কারণ একটা ঠিক অ্যাডভার্বের মতন কাজ করে এরা, অর্থাৎ অ্যাডভার্ব যেমন একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভকে বা একটা ভার্বকে বা একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে বা তার উপরে বা তার থেকে ইমপ্রেশনটা নেয় এবং সেই মতন সে ইউজ হয়, তো সেই সেন্সটাই কিন্তু এখানেও দেখতে পাই। এখানে বিকজ শি লাভস টু বি ফ্রি, এই টোটাল যে বিষয়টা, কারণ সে মুক্ত হতে ভালোবাসে, এই যে বিষয়টা সেটা কোন পয়েন্টটার থেকে আসছে, কোন পয়েন্টটার থেকে ইমপ্রেশনটা নিচ্ছে। এখানে যে বলা হচ্ছে ডাজ নট ফলো এনি রুলস, এই যে ডাজ নট ফলো ভার্ব সেকশনটা রয়েছে এটার থেকে ইমপ্রেশনটা নিচ্ছে, তাই জন্য অ্যাডভার্বের মতন কাজ করছে। তো সেই সেন্সে এই অংশটা হয়ে যাচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। পরে দেখো আরও একবার একটা অ্যাডভার্বিয়াল ক্লজ আসছে, যেখানে দো দিয়ে লাইনটা বলা হয়েছে, দো শি উইল চেঞ্জ ওয়ান ডে, যদিও সে একদিন পাল্টে যাবে, এই বিষয়টাও কিন্তু অ্যাডভার্বের মতন কাজ করছে এবং দো লিঙ্কারটা অ্যাডভার্বিয়াল ক্লজে ব্যবহার হতে দেখা যায়। তো সেখানে আমরা দেখতে পেলাম তাহলে যে দুটো অ্যাডভার্বিয়াল ক্লজের ব্যবহার এখানে হলো। আগের লাইনটা দেখেছিলাম দুটো নাউন ক্লজের ব্যবহার হয়েছে এবং তার আগের লাইনে দেখেছি, অর্থাৎ প্রথম লাইনে দুটো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের ব্যবহার হয়েছে। এবার দেখে নাও শেষ যে লাইনটা আছে সেখানে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি এবং সেখান থেকে কোন বিষয়টাকে ফাইন্ড আউট করতে পারি। কি বলা হচ্ছে? আমি অনুভব করলাম যে তুমি ওই ম্যাচটা জিততে পারতে, যা অন্যরা পারল না, কারণ তুমি পরিশুদ্ধভাবে খেললে। ওকে, তো এখানে একটা ম্যাচ নিয়ে বলা হচ্ছে, প্রত্যেকটা অংশ এখানে চলো ভাগ করে নিই। আমি অনুভব করলাম, এখানে আমি অনুভব করলাম এটা হলো প্রথম অংশ। তারপরে যে তুমি ওই ম্যাচটা জিততে পারতে, এটা হলো আরও একটা অংশ, দ্বিতীয় অংশটা। তারপরে যা অন্যরা পারলো না, এটা আরেকটা অংশ, তিনটে অংশ হয়ে গেল। এবার কারণ তুমি পরিশুদ্ধভাবে খেললে, এইভাবে আমরা এটার মধ্যে চারটে অংশ কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তো এবার প্রত্যেকটা অংশের চলো ট্রান্সলেট করে ফেলি। প্রথমে রয়েছে আমি অনুভব করলাম, তো করলাম, খেলাম, গেলাম, এই ধরনের সেন্স মানে সেটা সিম্পল পাস্ট টেন্স যেমনটা আগে দেখলাম আমরা, তার মানে সাবজেক্ট বসার পরে ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্মটা বসবে। তো আমি, তো লিখে দাও আই, অনুভব করলাম, আই ফেল্ট হয়ে গেল, আমি অনুভব করলাম। এরপরে দ্বিতীয় অংশে এসো, সেখানে কি বলা হচ্ছে যে তুমি ওই ম্যাচটা জিততে পারতে, যে সেন্সে দ্যাট, জিততে পারতে, করতে পারতে, যেতে পারতে, তার মানে কুড দিয়ে লাইনটা আমরা বলবো। এবার দ্যাট, তুমি, ইউ সাবজেক্ট আছে, তারপরে শেষে এসে ওই অংশটা লেখা রয়েছে জিততে পারতে, তার মানে ইউ কুড উইন, কি উইন করতে, পরেই লেখা আছে দেখো ইউ কুড উইন ওই ম্যাচটা, ব্যাকে এসো, ওই ম্যাচটা, ইউ কুড উইন দ্য ম্যাচ। দ্বিতীয় অংশটা হয়ে গেল। পরের অংশে এসো, যা অন্যরা পারলো না, তো উইন দ্য ম্যাচ দ্যাট বা হুইচ বলা যায়, হুইচ, যে ম্যাচটা অন্যরা জিততে পারলো না, যা মানে যে ম্যাচটা অন্যরা জিততে পারলো না, দ্য ম্যাচ হুইচ অন্যরা পারলো না, হুইচ আদার্স, অন্যরা সেন্সে আদার্স, অন্যরা পারলো না, কুডের পরে একটা নট জুড়ে দাও, আদার্স কুড নট, হুইচ আদার্স কুড নট, তুমি জিততে পারতে যেটা অন্যরা পারলো না, হুইচ আদার্স কুড নট। তারপরে পরের অংশটা কি বলা হচ্ছে,
কারণ তুমি পরিশুদ্ধভাবে খেললে, কারণ তো বিকজ, বিকজ তুমি পরিশুদ্ধভাবে খেললে, তো তুমি মানে ইউ, যেই সাবজেক্ট লিখে দিলাম শেষে এসেও লেখা রয়েছে ভার্বটা খেললে, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্সে লিখবো, তো সেই জন্য ইউ প্লেড, ইউ প্লেড। ওকে, এবার রয়েছে পরিশুদ্ধভাবে। এই পরিশুদ্ধভাবে মানে খুব ডেডিকেশন দিয়ে খুব ভালোভাবে খেলাটা, সেই সেন্সটা। তো এখানে পরিশুদ্ধভাবে সেন্সে আমরা জেনুইন শব্দটাকে ব্যবহার করতে পারি, জেনুইন থেকে জেনুইনলি। আমি তোমাদের আগেও বলেছি যখন কোনো শব্দের সঙ্গে ভাবে জাতীয় সেন্স যুক্ত থাকে তার মানে সেটা অ্যাডভার্ব হয়। তো এখানে আমরা জেনুইনলি এটা করে দেবো অ্যাডভার্ব। ইউ প্লেড জেনুইনলি, এখানে লিখি জেনুইনলি, জেনুইন তার সাথে একটা ly। ওকে, তো এবার চলো অংশটাকে পরপর মিলিয়ে নিই। প্রথমে আমি অনুভব করলাম, আই ফেল্ট, তারপর যে তুমি ওই ম্যাচটা জিততে পারতে, দ্যাট ইউ কুড উইন দ্য ম্যাচ, যা অন্যরা পারলো না, উইচ আদার্স কুড নট, কারণ তুমি পরিশুদ্ধভাবে খেললে, বিকজ ইউ প্লেড জেনুইনলি। ওকে, এরকমভাবে প্রত্যেকটা অংশ হয়ে গেল। এবার দেখে নাও এখানে কোন ক্লজের বা কোন কোন ক্লজের ব্যবহার হলো। প্রথম অংশটা হচ্ছে, এটা হলো প্রিন্সিপাল ক্লজের পার্ট, আই ফেল্ট, এখানে কোনো রকম লিঙ্কারের যোগ নেই। এবার আমরা যদি ওই ফেল্টকে প্রশ্ন করি ওয়ার্ড দিয়ে, কি অনুভব করলাম, উত্তর কি আসছে, দ্যাট ইউ কুড উইন দ্য ম্যাচ, যে তুমি ম্যাচটা জিততে পারতে, এটা হলো উত্তর। তার মানে যেহেতু ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, তাহলে এই অংশটা হয়ে যাচ্ছে এখান থেকে এই টোটাল পার্টটা ম্যাচ পর্যন্ত, এটা হয়ে গেল নাউন ক্লজ। ওকে, নাউন ক্লজ। এবার তারপরে যে অংশটা রয়েছে দেখো, এই ম্যাচকে নিয়েই পরের অংশটা বলা হচ্ছে যে হুইচ আদার্স কুড নট, অন্যরা যে ম্যাচটাকে কিন্তু জিততে পারলো না। তার মানে এখানে হুইচ থেকে যে বাকি অংশটা দাঁড়াচ্ছে, এই পার্টটা যেহেতু হুইচ থেকে এটা ম্যাচকে পয়েন্ট করে বলছে, তার মানে এই অংশটা হয়ে যাচ্ছে এখানে আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা কিনা ম্যাচ নাউনকে নিয়ে বললো। তারপরে বিকজ ইউ প্লেড জেনুইনলি, এই অংশটা বিকজের ব্যবহারে যে অংশটা হয়েছে, বিকজ দিয়ে বাকি যে অংশটা রয়েছে কারণ বিকজ ব্যবহার হচ্ছে, তো সেই অর্থে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে আরেকটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে। তার মানে এখানে একসাথে তিনটে ক্লজের ব্যবহার হতে আমরা এখানে দেখতে পেলাম। তো এরকম বিভিন্ন রকমভাবে তোমরা দেখতে পেলে লাইনের ট্রান্সলেশনের মধ্যে দিয়ে আমরা এখানে কত রকম ক্লজের ব্যবহার করলাম, এবং তোমরাও এরকম বিভিন্ন রকমের লাইন্স নিজেরা বানাও এবং সেগুলো ট্রান্সলেট করো, তাহলে এই রিলেটেড কনফিউশন থাকলে সেটাও কিন্তু কেটে যাবে। যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।